আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর দারোগাবাবু জলপথে আসবেন। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট গায়ে ছিলেন না, তার ছেলে পতিত পাবনী চিঠিখানা খুলল। সদর থেকে বড় দারোগা এবং সার্কেলবাবু যাচ্ছেন তোমাদের এলাকায়। জলপথে তারা যাবেন, অতএব জলপথেই যেন সম্বর্ধনার ব্যবস্থা হয়। কোনো ত্রুটি বিচ্যুতি বা অসন্তোষের কারণ না ঘটে সেদিকে হুঁশিয়ার থেকো। তারা যেন কিছু না মনে করেন বা মনে করার কোনো ওজন না পান, সেদিকে নজর রাখবে। সদরস্থ ওদের কোনো শুভার্থীর চিঠি। চিঠি পড়ে পতিত পাবনের ভুরু কুঁচকে গেল। ভারী মুশকিলে পড়লাম তো। বাবা এখন কদিনে ফিরবেন কে জানে। এদিকে আমি, বলল সে, মানে ওর যা যা বলবার ছিল তার কিছুই বলল না। মুশকিল কিসের? যেমনটি লিখেছে তেমনটি করলেই হবে। আমি ওকে উৎসাহ দিই। জলপথে সম্বর্ধনা কি করে যে করব আমি ভেবে পাচ্ছি নে। অনেক নৌকা জড়ো করে আগ বাড়িয়ে অভ্যর্থনা করে আনতে হবে বোধহয়, কিন্তু অত নৌকাই বা আমি পাই কোথায় এখানে? তাছাড়া এখন এ গায়ে কি অত নৌকা আছে? পতিতকে দারুণ দুশ্চিন্তায় নিপতিত দেখা যায়। আরে পাগল, জলপথের মানে কি তাই? মোটেই তা নয়। আমি জানাই, সবে প্রথম শ্রেণীতে পা দিলেও বাংলা ভাষায় আমি উত্তর পুরুষ বাল্যকাল থেকেই। নামে জনার্দন না হলেও ভাবগ্রহিতায় চিরদিনই আমি ওস্তাদ। দারোগার পথ আর আমাদের পথ কখনোই এক হতে পারে না। সহপাঠীকে আমি বুঝিয়ে দিলাম। আমরা জেলে যাই আর ওরা জেলে যাওয়ায়। আমরা যখন ঠিক এক পথের পথিক নই, তখন আমাদের জলপথও নিশ্চয়ই আলাদা হবার কথা। আমার ভাবার্থ শুনে পথিতের চোখ ওর হাঁকে ছাড়িয়ে গেল। ও বাবা, এর মধ্যে এত রহস্য! কিন্তু এও তো এক মুশকিল। হাঁ করা বন্ধ করে সে বলে, ওসব এখন পাই কোথায় এখানে? এধারে কি ওই সব চিজ মেলে নাকি? শহরে কাউকে পাঠিয়ে দাও না হয়, দু এক বোতল নিয়ে আসুক গে। আমি বাতলাই। কে যাবে শহরে এখন? আর কখন ওরা এসে পড়বে তাই বা কে জানে। অতঃপর এই দ্বিবিধ সমস্যা দেখা দিল। আমার কি, আমি মানে বলে দিয়েই খালাস, তোমরা যাতে মানে মানে আর প্রাণে প্রাণে রেহাই পাও। তারপর দেখিয়ে দিয়েই আমার ছুটি। আমার কর্তব্য শেষ, তারপর করা না করা তোমার ইচ্ছে। নিষ্প্রিয়ের মতো আমার কথা। যে বস্তু অন্দরের পথে নিয়ে যাতায়াত করতেই লোকে ভয় খায়, পাছে বন্ধুত্বের খাতিরে, তাই আনতে আমাকেই শহরের সদর পথে পা বাড়াতে হয়, তার গোড়াতেই আমার মূলোৎপাটন। দাঁড়া, একটা আইডিয়া পেয়েছি। আগের বার যখন মামার বাড়ি গেছিলাম না কলকাতায়, আমার মামাকে একটা জিনিস বানাতে দেখেছিলাম, তার নাম পাঞ্চ। হ্যাঁ, ট্রাম গাড়িতে কলকাতার কন্ডাক্টররা করে থাকে, আমি জানি। টিকিটের ওপর করে। আরে সে পাঞ্চ নয়, এ অন্য রকম। 5 রকমের বোতল থেকে একটু একটু করে ঢেলে খুব নেড়েচেড়ে বানাতে হয়। খেলে নাকি হাতে হাতে স্বর্গ। আমি খেয়ে দেখিনি, মানে ফাঁক পাইনি চাকবার। মামাটা যা চালাক, দেরাজে চাবি দিয়ে রাখত। এখানে বলে গিয়ে এক রকমেরই পাওয়া যাচ্ছে না, সে পাঞ্চ এখানে হবে কি করে শুনি? ওর উচ্চাকাঙ্ক্ষায় আমি অবাক হই। এখানে যা পাওয়া যায় তাই দিয়েই বানানো যাবে। প্রসেসটা আমার জানা আছে তো, দেখ না কি করি। খেজুরের রস হাঁড়িখানেক পাওয়া গেল, আর পতিত কোত্থেকে খানিকটা তারই জোগাড় করে আনলো।
আমিও পেছুবার ছেলে নই, যতটা তাড়াতাড়ি পারি বিপদকালে দোস্তকে সাহায্য করাই দস্তুর। সুসময়ে যেসব বন্ধুর দেখা পাওয়া যায় আর অসময়ে কেবল যাদের বন্ধুরতা দেখা দিতে থাকে তাদের অনাথা বলেই চিরদিন আমি মনে করে এসেছি। অতএব আমার পিসেমশাই কি একটা টনিক খেতেন, যার শতকরা 30 ভাগ নিছক অ্যালকোহল বলে নোটিশ মারা ছিল। তার থেকে বেশ কিছুটা আমি সরিয়ে নিয়ে এলাম। এর ওপরে আবার সিদ্ধি এসে পড়ল। সিদ্ধি লাভের ফলে উমদা হয়ে পানীয়টা এতক্ষণে খাবার যোগ্য হয়েছে বলে আমার ধারণা হলো। বলতে কি আমার একটু নেশাই লাগলো যেন। চেখে দেখবো নাকি একটু? লালায়িত হয়ে জিজ্ঞেস করলাম। না না, এখন না, আগে অতিথি সৎকার হোক, তারপরে যদি থাকে তো আমরা। পতিতে লালসা দেখা দিলেও সে আত্মসংবরণ করতে জানে। মামার বাড়ি থেকে শিক্ষা সে লাভ করে এসেছে। কিন্তু এ যা হয়েছে, এমন দেবভোগ্য জিনিস অতিথি সেবার পরে আমাদের দেবার থাকবে কিনা সন্দেহ হয়। আমি খুঁতখুত করি। কিন্তু যাই বলো, এ তোমার সেই পঞ্চরং তো আর হলো না। খুঁতখুত করতে করতে একটা খুঁত ধরা পড়ে আমার কাছে। 4টে জিনিস পড়ল কেবল, তবে একে চতুর্বর্গ বলতে পারো বটে, তবে তাও পাওয়া নেহাত কম নয়। এখনই একে 5 বানিয়ে ফেলছি, দেখ না। এই বলে ওর বাবার লাল কালির বোতলটা ওর ভেতর বেবাক ফাঁক করল পতিত। এই নে তোর পঞ্চরং, এবার হয়েছে? হয়নি বলা কঠিন, কেননা পঞ্চত্ব পাবার সঙ্গে সঙ্গে পানীয়ের রং যা খুলেছিল কি বলবো। এমনকি নিজেকে আমি জলচর দারোগার মতোই সতৃষ্ণ বোধ করতে লাগলাম। প্রায় কুজোখানেক সম্বর্ধনা তৈরি করে সোজা হয়ে দাঁড়িয়েছি। দারোগাবাবুর বজরা পাড়ে এসে ভিড়েছে। পাহাড়োলা এসে খবর দিল। কেবল দারোগাবাবুর মজুদ হওয়াই নয়, সেই একই বজরায় তার নিজেরও যে আমদানি, সেই খবর জানাতেও সে কসুর করল না। যাক, সম্বর্ধনা যখন প্রস্তুত তখন বজরাঘাতে আর ভয় কিসের? আমি আর পতিত নদীর দিকে দৌড়লাম। তাদের সসম্মানে অভ্যর্থনা করে আনতে হবে তো। দারোগা আর সার্কেল বাবু আপাতত নামবেন না, বজরাতেই থাকবেন জানালেন। দারোগাবাবু আরও জানালেন যে বড্ড তেষ্টা পেয়েছিল যদি একটু পরিষ্কার। আর জানাতে হলো না, ওতেই পরিষ্কার হয়ে গেল। আমি পতিতকে চোখ ঠাড়লাম, যার সরলার্থ, কিরে কি বলেছিলাম? প্রথম কথাই তেষ্টার কথা, দেখছিস তো এখন, ঠেলা বোঝ। কিন্তু ঠেলা বোঝার কিছু ছিল না, তাই রক্ষে। কুঁজো বোঝাই পরিষ্কার হয়ে রয়েছে, কেবল তাকে ঠেলে নিয়ে আনতেই যা দেরি। এখনই আনছি বলে দৌড় মারল পতিত। ছেলেটাকে বলে দেওয়া হলো না, আমার জন্যেও অমনি এক গ্লাস আনতো। সার্কেলবাবু বললেন। তাকেও তৃষ্ণার্ত দেখা গেল। আপনি ভাববেন না, কুঁজো ভর্তি নিয়ে আসবে, আমি আশ্বাস দিই। শুধু জল আনলেই যথেষ্ট, আবার খাবার টাবার আনবার হাঙ্গাম যেন না করে, দারোগাবাবু মন্তব্য করলেন। বলতে বলতে পতিত সেই কুঁজো ঘাড়ে নিজে আরেক কুঁজো হয়ে আর গোটা চারেক গেলাস হাতে এসে হাজির। সেই কুঁজো নিয়ে আমরা সবাই বজরার ভেতর গিয়ে জড়ো হলাম। বেশ বড় গোছের বজরা, ভেতরে বেশ প্রশস্ত জায়গা, শোবার বসবার নড়বার চড়বার কোনো অসুবিধে নেই। বড় বড় 2 গ্লাস টইটম্বুর করে দেওয়া হলো। দারোগাবাবু জিজ্ঞেস করলেন, এ কি জিনিস, শরবত নাকি? পতিত তদুত্তরে
কি বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বলতে না দিয়ে, আগে হ্যাঁ শরবতই বটে, ওই বানিয়েছে, ওর মামার কাছ থেকে শেখা এক রকমের স্পেশাল শরবত। পতিতকে চোখ টিপে বাধা দিয়ে আমি সদুত্তর দিলাম, চোখ টেপার মানে হচ্ছে ভদ্রলোকের চক্ষুলজ্জা বাঁচিয়ে চলতে হয়, বলতে হয়, বুঝলি রে হাবা। পতিত আমার ইঙ্গিত বুঝলো, কোনো উচ্চবাচ্য করল না। স্পেশাল শরবত, তাই নাকি? তার রং দেখলে তাই মনে হয় বটে। সার্কেল অফিসার সাগ্রহে গ্লাসটা তুললেন। পাহাড়ওয়ালাও আড়াল থেকে একটা হাত বাড়ালো, সেও তো জলপথেই এসেছে, তার সম্বর্ধনাই বা অসম হবে কেন? সেটা কি নেহাত অসঙ্গত হবে না? তার লোটাতেও একটু ঢেলে দেওয়া হলো। বজরার মাঝি দুজনাও বেশ ললু। আমাদেরও একটু পেশার দেবেন বাবু। তাদেরকেও বাদ দেওয়া যায় না, তাদের বদনাতেও বেশ খানিকটা দেওয়া হলো। এখন আমাদের পালা। পতিত বলেছিল অতিথি সৎকার করে বাকি থাকলে সে বুদ্ধি করে দুটো গ্লাস বেশি এনেছিল, নিঃসন্দেহে উক্ত বাহুল্য আমাদের নিজেদের জন্যই। কুজোর ভেতরে বাকি কিছু আছে কিনা আমি উঁকি মারলাম। বাহ, ফার্স্ট ক্লাস। গেলাস ফাঁক করে বলে উঠলেন দারোগা, এমন শরবত এ জীবনে খাইনি। সার্কেল বাবুরও গেলাস খালি, খালি সাধুবাদ। পাহাড়ওয়ালাও জানাতে দ্বিধা করল না, বড়িয়া চিজ, বড়ি বড়িয়া চিজ। দারোগা বললেন, তোমরাও একটু খাও, কষ্ট করে করেছো। হ্যাঁ হ্যাঁ খাবো বই কি স্যার, খাচ্ছি এই যে। আমি তার সম্মতিতে সাই দিতে দেরি করি না। পতিত চটপট আরও 2 গ্লাস ভর্তি করে ফেলে। তার আর আমার গোগ্রাসের উপযুক্ত 2 গ্লাস। গ্লাস মুখে তুলতে গিয়ে দারোগার দিকে আমার নজর পড়ল। বজরার দেয়ালে ঠেসান দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, কীরকম যেন ঋজুভাবে দণ্ডায়মান মনে হলো। সাধারণত মানুষ, বিশেষ করে দারোগা মানুষরা এভাবে দাঁড়ায় না, দাঁড়িয়ে আরাম পায় না। আমার পিসেমশাইকে প্রাণায়াম করার কালে ওই ধরনের বসতে দেখেছি। ওতে প্রাণায়াম হতে পারে, কিন্তু প্রাণের আরাম হয় না। পরীক্ষা করে দেখা আমার, কিন্তু কোন ঠাসা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এ আবার কি প্রাণায়াম দারোগা বাবুর? দারোগা বাবুর গায়ে হাত দিয়ে দেখলাম, একেবারে কাঠ, নট নরণচরণ, নট কিচ্ছু, চক্ষু স্থির। কিন্তু 2 চোখ দিয়ে কি অনির্বচনীয় মধুবৃষ্টি হচ্ছে, এমন প্রাণকারা চাউনি দেখা যায় না বড় একটা। আর সারা মুখে যা অপার্থিব আহ্লাদ, পুলক যেন থই থই করছে। সার্কেল বাবুর দিকে তাকালাম, তারও তদ্গত ভাব, তথৈবচ অবস্থা। আত্মহারা হয়ে তিনি বসে পড়েছেন, এইটুকুই তার বাড়তি। আমার হাত থেকে গ্লাস খসে পড়ল। পতিত মুখে তুলতে যাচ্ছিল, ঘুষি মেরে তার গ্লাসটা আমি খসিয়ে দিলাম। কি সর্বনাশ! আমি আর্তনাদ করে উঠেছি। এতগুলো মানুষকে তুমি খুন করলে? দূর, তা কি হয়, বলল পতিত, কিন্তু তার মুখ ছাইয়ের মতো সাদা। পাহাড়ওয়ালাটার মুখের দিকে তাকাও। আরেক দিকে ওর দৃষ্টি আকর্ষণ করি, কিন্তু সত্যি বলতে তার পানে তাকানো যায় না। মাঝিগুলোরও হুঁশ নেই, বসরার মাঝেই তারা কাত। কেবল পাহাড়ওয়ালাটাই তখনও ধুকছে। বোধহয় ওই পঞ্চরঙের এক রং সিদ্ধিটা একরকম রপ্ত ছিল বলেই এখনো কিছুটা জ্ঞানগম্যি ওর আছে।
আনন্দে গদগদ ভাব নিয়ে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছিল। আমি বললাম, তোমাকে গ্রেপ্তার করতে আসছে বোধহয়। পতিত নিরুত্তর, নিষ্পলক চোখে অধপতিতদের প্রতি তাকিয়ে আর একটু এগিয়ে অভিন্ন দশা লাভ করে পাহাড়লাও বজরা নিল। একটা বুদ্ধিমানের কাজ করেছ, পাহাড়লাটাকেও খাইয়ে দিয়ে। তা না হলে এতক্ষণে আমাদের হাতে হাত করা পড়ে যেত। নদীর এধারটায় বড় একটা কেউ আসেও না, সেটাও এক বাঁচোয়া। চলো চলো, এবার ভালোই ভালোই সরে পড়ি, পালিয়ে যাই এখান থেকে। আমার কথায় কান্না দিয়ে পতি দারোগাকে ধরে ঝাঁকুনি দেয়। দারোগা বাবু, ও দারোগা বাবু। বাতাহত কদলি কাণ্ডবধ বলে একটা কথা আছে না? পতিতের বাত শুনে আর ঝাঁকুনি খেয়ে দারোগা বাবু বিনা বাক্য ব্যয়ে প্রায় সেই রকম করে পড়তে যাচ্ছিলেন। মাঝখান থেকে আমি বাধা দিলাম। তার আর সে কাণ্ড করা হলো না। ধরে ফেলে ফের তাকে সেই বজরার গায়ে ঠেকনো দিয়ে রাখলাম। আর তিনি স্থির প্রশান্ত দৃষ্টিতে চেয়ে রইলেন, তার ভাববিহল প্রশান্ত মুখ নিয়ে। তারপর একে একে বাকিদেরও নেড়েচেড়ে দেখা হলো। কারো বেলা কোনো ব্যতিক্রম নেই। হালের মাঝি থেকে পাহাড়লা পর্যন্ত সবার এক হাল, সবাই সবার নিষ্পন্দ, সবার মুখেই সেই দেব দুর্লভ বোকা হাসি। আমি বললাম, তোমার পাঞ্চের জন্যেই এই রকমটা হলো। পতিত কিচ্ছু বলল না, প্রত্যেকের বুকে কান পেতে শুনতে লাগলো। পাঞ্চের জন্য হলো বটে, কিন্তু পাঞ্চের কোনটার জন্য হলো আমি ভাবি। ওর মধ্যেকার কতকাংশ দায়িত্ব আমারও ছিল তো। সেই টনিকটার থেকেই এই টনিক এফেক্ট কিনা খেয়ে জানে, নাকি বোতলের সেই লাল কালি শেষে কাল হয়ে দাঁড়িয়েছে, ভাবতে হয়। পতিত বলল, না না, প্রাণ আছে, ধুকধুক করছে বুক, নিঃশ্বাস পড়ছে সবার, খুব আস্তে আস্তে যদিও, তবুও বেঁচে আছে সবাই। কিন্তু কতক্ষণ আর থাকবে, সেই হচ্ছে কথা। তোমার পাঞ্চের জন্যই। তোমার পাঞ্চজন্য নিনাদ থামিয়ে কি করে এদের চৈতন্য ফেরানো যায়, সেই চেষ্টা একটু দেখবে, ধমক দিল পতিত। মহাপ্রস্তান্ন মুখ পাণ্ডবদের দিকে তাকালাম, যেন কয়েকটি মোমের পুতুল, প্রত্যেকের মুখে প্রসন্ন দিব্য ভাব, যেন এই জীবন আর পৃথিবীর প্রতি কারও কোনো আসক্তি নেই। সবাইকে মার্জনা করে মার্জিত হয়ে সশরীরে স্বর্গলাভ করে বসে আছেন সবাই। অজ্ঞানাচ্ছন্ন চৈতন্যদানের যতগুলো পদ্ধতি জানা ছিল, গালে চড় মারা থেকে শুরু করে গা হাত পা টিপে দেওয়া তক কিচ্ছু বাকি রইল না। এমনকি একজন জলে ডোবা লোককে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দানের যে কৌশল একদা দেখেছিলাম, তাও পরীক্ষা করতে কার্পণ্য করা হলো না, কিন্তু সমস্তই বৃথা গেল। শেষ পর্যন্ত পতিত দারোগার পায়ে একটা আলপিন ফুটিয়ে দিলে, আর কোনো উপায় না দেখে। কিন্তু তথাপি তিনি মিষ্টি হাসি হাসতে লাগলেন। আমি বললাম, আর কোনো উপায় নেই, ডাক্তার ডাকো এবার। হ্যাঁ, ডাক্তার ডাকি আর সাত করে গলায় ফাঁসি পড়ি, মাইরি আর কি। বন্ধু ছাড়া এমন সদুপদেশ আর কে দেবে? পতিত আমার দিকে রোষকষায়িত নেত্রে তাকালো। কিন্তু ভাই, ফাঁসি যেতেও আমার আপত্তি নেই, ভয় করে না একটু। কিন্তু বাবা যে ফিরে এসে প্রথমেই এক চোট ঠ্যাঙাবে, সেই কথাই আমি ভাবছি। পতিতকে প্রায় কাঁদো কাঁদো দেখা গেল। আচ্ছা, আমি বলি কি, বজরার তলায় ছেঁদা করে বজরা সমেত ডুবিয়ে দিলে কেমন হয়? অবশ্যই এখন না, এরা সব মারা গেলে তারপরে। মারা তো যাবেই। পতিত জানায়, নদীর কূলে কখনো বজরা ডোবে?
ডুবলে মাথার ওদিকটা উঁচু হয়ে জেগে থাকবে। আহা, এখানে কেন, নদীর মাঝখানে নিয়ে গিয়ে। কিন্তু একটা অসুবিধা আছে, আমি আবার সাঁতার জানি নে। আমি জানি, পতিত বলে, আর প্রস্তাবটা ভুরুকুচকে ভালো করে তলিয়ে দেখে। হ্যাঁ, তাহলে বোধহয় মন্দ হয় না। এতক্ষণে একটা বন্ধুর মতো উপদেশ দিয়েছিস বটে। হ্যাঁ, তাহলেই ব্যাপারটা একদম চুকে যায়, একেবারে নিশ্চিহ্ন হয়ে সাক্ষী সাবুত কিচ্ছু থাকে না। তুই সাঁতার জানিস নে বলছিলিস না? প্রস্তাবটার অসুবিধার দিকটা আরো ভালো করে আমার নজরে পড়ে এবার। কি জবাব দেব ভেবেই পাইনে। ভয় পাস নে তুই, আমি তোকে বাঁচাতে চেষ্টা করব, আমি তো সাঁতার জানি। পতিত অভয় দেয়। ও যা আমাকে বাঁচাতে চেষ্টা করবে তা মা মহানন্দাই জানেন, আমারও আর জানতে বাকি থাকে না। তখন আমাকে অন্য এক সদুপায় বার করতে ঘোরতরভাবে মাথা ঘামাতে হলো। ওদের যদি কোনো রকমে বমি করানো যায়, তাহলে পেটের ওই সব বেরিয়ে গিয়ে বেহুশ অবস্থাটা কেটে যেতে পারে হয়তো। ঘুরপাক খাওয়ালে হয় না। কথাটা পতিতের মনে লাগে, আর তখনই ও কাজে লেগে যায়। দুটো বিছানার চাদর বজরার দুদিকে খাটানো হয়। চাদরের 4টে খুঁট দড়ি দিয়ে শক্ত করে খুঁটির সঙ্গে লাগিয়ে ফেলে। এইবার দোলনার মতো হলো না, কি বলিস? এবার ওদের একে একে এতে চাপিয়ে খুব কষে ঘুরপাক খাওয়ানো যাক, মনে হচ্ছে এতেই হবে। পতিত মনস্তাত্ত্বিকের মতো মুখখানা বানায়। আগে দারোগা আর সার্কেলটাকে তোল, ওগুলোর ব্যবস্থা পরে। পতিত ওদের অঙ্গে বাবুর যোগ করা বাহুল্য বোধ করে। কাবু অবস্থায় স্বভাবতই তখন কারো বাবুত্ব ছিল না। দারোগা দাঁড়িয়েই ছিলেন, বোধহয় দোলনায় চাপার অপেক্ষাতেই। আমি আর পতিত দুজনে ধরাধরি করে তাকে দোলনায় তুলে শুইয়ে দিলাম। সার্কেল বজরার মেঝেই ততক্ষণে স্ট্রেট লাইন হয়ে পড়েছিলেন, তাকেও ধরে তোলা হলো। ব্যাস, এবার দে ঘুরপাক নাগরদোলায়। এতক্ষণে পতিতের একটু উৎসাহ দেখা দেয়। ঘন্টা খানেক ধরে দোললীলা চলল। খানিকক্ষণ একে দোলাই, তারপর লাফিয়ে গিয়ে ওকে দোল দিতে হয়। দোলানোর চোটে গা আড়পাড় করে, আমার পেটে যা কিছু ছিল সব গলা দিয়ে বেরিয়ে এলো। ফুল দেখা দিয়েছে বলল পতিত, বেশ ফুর্তির সঙ্গে বলল। নবুদ্যমে লাগা গেল আবার। আরেক ঘন্টা ঘূর্ণিপাকের পরে এবার পতিত বমি করে বসল। আমি কিচ্ছু বললাম না, শুধু চেয়ে দেখলাম। এতক্ষণে আমার সত্যি একটু আশা হচ্ছে, পতিত নিজেই জানালে। আমার কিন্তু আশাপ্রদ কোনো চিহ্ন চোখে পড়ল না। দারোগার মুখের মিষ্ট হাসি অবশ্যই মিলিয়ে এসেছিল। মাঝে মাঝে তিনি ভ্রুভঙ্গি করছিলেন, আর কেমন যেন একটা কাতর ভাব ফুটে উঠেছিল তার আননে। কিন্তু হলে কি হবে, বমন করার কোনো আগ্রহ সেখানে নেই। সার্কেল বাবুর লক্ষণও সুবিধাজনক বোধ হলো না। চলল ঘুরপাক। খানিক পরে দারোগা বাবু অস্ফুট আর্তনাদ করে উঠলেন। তাকে নড়তে চড়তে দেখা গেল। এই দেখছিস কি, চট করে এগুলো সরিয়ে ফেল। পতিতকে ইশারা করতেই সে কুঁজো, গেলাস, স্পেশাল শরবতের যা কিছু মাল মশলা সব নদীগর্ভে জলাঞ্জলি দিল। প্রমাণ কখনো রাখতে আছে, আর রাখলেও দারোগার কাছাকাছি রাখা ঠিক নয় নিশ্চয়ই। আস্তে আস্তে দারোগাবাবু অতি কষ্টে দোলনার মধ্যে উঠে বসার চেষ্টা করলেন। আমি আমি কোথায়, আমার কি হয়েছে? তার কাতর ক্রন্দন শোনা গেল। আপনার অসুখ করেছে স্যার,
উচ্চকণ্ঠে বললে পতিত। অসুখ? কি অসুখ করলো? আমি এরকম করে শুয়ে কেন? এভাবে কে আমাকে শোয়ালে? এ তো আমার বিছানা নয়। আগে জলপথে যে অসুখ করে থাকে সেই অসুখ, আমি জানালাম। যার নাম সি সিকনেস, সামুদ্রিক পীড়া, তাই আপনার হয়েছে। আর এরকম ব্যামো হলে যেরকম করে শোয়ানো নিয়ম, সেইভাবেই আপনাকে রাখা হয়েছে, পতিত বলে দিল। বজরার ফোকর দিয়ে উকি মেরে মহানন্দাকে তার মহাসমুদ্র বলে ভ্রম হলো কিনা জানি নে, কিন্তু মেঝেয় তাকিয়ে সামুদ্রিক পীড়ার যাবতীয় লক্ষণ চাক্ষুষ প্রমাণের মতো চারিধারে ছড়াছড়ি দেখলেন। সেই দৃশ্য দেখে আবার তাকে বমি করতে হলো। তখন একেবারে নিজের সম্মুখেই হাতে নাতে তিনি প্রমাণ পেলেন। প্রমাণের সঙ্গে প্রমাণ যোগ করা, মিলিয়ে দেওয়া, খাপ খাওয়ানো দারোগাদের চিরকালের পেশা, বদ্ধমূল স্বভাব। কাজেই এতে আশ্চর্য হবার কিছুই ছিল না।